স্বাগত ৭১ জার্নালে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান এবং আপনারা জানেন দর্শক, সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। পত্র, পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয় আমরা সেগুলো শিরোনাম জানিয়ে দিই। পাশাপাশি সেসব খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেই সমস্ত খবরে গভীরে ঢোকেন, আমাদেরকে তাদের বিশ্লেষণ এবং পর্যবেক্ষণগুলো জানান, বেশ কিছু প্রশ্নের উত্তরও দেন এবং সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। জনাব এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং কৃতজ্ঞতা আপনি সময়টা দিচ্ছেন। এবং এই আলাপ শুরু করার আগে একটা ধারণা আমরা দিয়েছিলাম যে কী কী বিষয় নিয়ে কথা বলবো, তবে আন্তর্জাতিক অঙ্গনে ইরান ইসরায়েল যা চলছে সেটা নিয়ে একটা লম্বা আলোচনার চেষ্টা আমরা করব। এবং বলে রাখি দর্শক, এই আলোচনায় বিভিন্ন পর্যায়ক্রমে আমাদের অতিথিরা যুক্ত হবেন এবং তাদেরও পর্যবেক্ষণ এবং তাদেরও বিভিন্ন বিশ্লেষণ এবং আমাদের করে যাওয়া প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এবং একই সঙ্গে আমরা চেষ্টা করছি যুক্ত করতে আরেকজন সংসদ সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামী দলীয় সংসদ সদস্য গাজীপুর ৪ আসনের সালাউদ্দিন আইয়ুবী, তিনিও নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হবেন একটু পরে। এবং এই আলাপের ফাঁকে একটা সময় আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আক্কাস আহমেদ, তিনিও যুক্ত হবেন। আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ওয়াদুদ ভূঁইয়া, কৃতজ্ঞতা, আপনি সময়টা দিচ্ছেন, আলাপ করব আপনার সঙ্গেও। তার আগে এম এ আজিজ, আপনার একটা পর্যবেক্ষণ, মন্তব্য একটু জেনে নিতে চাই। মানে সংসদটা ৫৮৩ দিন পর যাত্রা শুরু করলো। ঐতিহাসিক প্রেক্ষাপট, ঐতিহাসিক বাস্তবতা এবং কিছুটা প্রশান্তি, কারণ আমরা একটা গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রার জন্য অপেক্ষা করছিলাম, বোধহয় সেটা আমরা পাচ্ছি বা পেতে শুরু করছে। কাজে এই সংসদের অধিবেশনের দিকে সবারই চোখ ছিল। আমরা যেই পয়েন্টটাতে বেশি আগ্রহ দেখছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দিলে তখন আসলে কী পরিস্থিতি তৈরি হয়, এবং আমরা দেখলাম যেটা ধারণা করা হচ্ছিল সেটাই হলো, ওয়াকআউট করলো। বিরোধী পক্ষ ওয়াকআউট করতে পারে, কিন্তু হাতে প্লে কার্ড উঁচিয়ে ধরাটা, এটা বোধহয় প্রথম দেখলাম। আপনি হয়তো আরও ভালো বলতে পারবেন সংসদে এটা আগে হয়েছে কিনা। প্রথম অধিবেশনে যেটা হলো, এরপর থেকে আমরা রাষ্ট্রপতির অভিশংসনের জন্য খুব হার্ড লাইনে দেখতে পাচ্ছি বিরোধী পক্ষকে সংসদে এবং বাইরে। এত হার্ড লাইনে যাওয়ার কারণটা কি আসলে? দেখেন, আপনাকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা। দেখেন, সংবিধান ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী এই রাষ্ট্রপতি আপনার পরামর্শ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে এবং অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নেয়। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার আদালত স্বীকৃত, সংবিধান স্বীকৃত, অর্থাৎ সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকারের রাষ্ট্রপতিকে অভিশংসন করা যায়, কিন্তু সেটা তো পারবে না, কারণ টু থার্ড মেজরিটি লাগবে। সেটা তো নাই। সেটা বিএনপি তো তাকে রাখতেই চাচ্ছে, কারণ সে তার কালের কণ্ঠে একটা আপনার সাক্ষাৎকার দিয়েছিল যে বিএনপি সাংবিধানিক শূন্যতা তৈরি না হয় সেজন্য তারা আমাকে ফুল সাপোর্ট দিয়েছে, ৩ বাহিনীও দিয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, নাহিদ ইসলাম এনসিপি আরেকটু মেজরিটি দরকার, কারণ তাকে অভিশংসন করা যায় সংসদে, কিন্তু তাকে গ্রেপ্তার করা যায় না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি আছে। তার বিরুদ্ধে একটা মামলাও করা যায় না, এটা তার বোঝা উচিত। অভিশংসন হলে সে যদি সাধারণ জনগণ হয়ে যায় তখন তাকে গ্রেপ্তার করতে পারবে, কিন্তু রাষ্ট্রপতি সে আছে এবং সাংবিধানিকভাবেই আছে, এবং তিনি নিজেও উপদেষ্টা ছিলেন। তিনিও কিন্তু এই রাষ্ট্রপতির কাছে আপনার এর একটা ব্যাখ্যা গতকাল আমরা পেয়েছিলাম। এনসিপির একজন প্রতিনিধি আমাদের শোতে ছিলেন, তাকে ঠিক এই প্রশ্নটা করেছিলাম যে আমরা ফাইল ফুটেজে যখন দেখি যে এই রাষ্ট্রপতির পাশে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং নাহিদ ইসলাম তারা শপথ নিচ্ছেন, তখন আসলে এখন অভিশংসন চাওয়াটা দ্বিচারিতা কিনা। উনি বলেছিলেন যে তখন সাংবিধানিক সংকট তৈরি হতো বিধায় আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু এখন শূন্যতার কোনো সুযোগ নেই। তাহলে এখন কেন রাষ্ট্রপতি থাকবেন? এটা তাদের এখন শূন্যতা হওয়ার সুযোগ নাই কেন? রাষ্ট্রপতি তো নাই। রাষ্ট্রপতি তো সংসদ নির্বাচিত করবে। ধরেন বিএনপি 2/3 মেজরিটি, এই যে অদূত ভাইরা এই রাষ্ট্রপতিকেই রাখতে চায়, কি করবে? এই রাষ্ট্রপতি তো সাংবিধানিকভাবে বহাল আছে। তাকে তো উড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা হয়েছে, পারে নাই তো। 3 বাহিনী প্রধান তাকে অ্যাসুর করেছে, বিএনপি তাকে সাংবিধানিক শূন্যতা যাতে না হয় এই জন্য তাকে রাখা হয়েছে। তো তাকে তো অভিশংসন নো কনফিডেন্স দিবেন, এটা তো 2/3 মেজরিটি সংসদে লাগবে। বিএনপির তো 2/3 মেজরিটি আছে, বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকার এমনকি যে কোনো নারীকে পুরুষ বানাতে পারে না, পুরুষকে নারী বানাতে পারে না, এই সংসদ যা আছে। 2 হচ্ছে, প্রথম কথা হচ্ছে বিএনপি যে জাতীয়
আপনার জুলাই জাতীয় সনদ হয়েছে, সেখানে কিন্তু আমার কাছে বই কিন্তু আছে, আপনি কেউ চ্যালেঞ্জ করলে আমি দেখাই দেব। সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, অনেক পার্টি, জামাতে ইসলামও দিয়েছে, এনসিপিও দিয়েছে, যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেখানে কিন্তু নিচে ফুটনোট আছে, এত দল সমর্থন করেছে, অমুক অমুক দল সমর্থন করে নাই, কিন্তু বলেছে ইশতেহারে যদি দিয়ে এটা যদি পিপলস জনগণের ম্যান্ডেট পায় তাহলে তাদের মতো করে করতে পারবে। তো এখন ধরেন বিএনপি তো নোট অফ ডিসেন্ট সব দেওয়া আছে, এবং বিএনপির পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে আমরা যেটা স্বাক্ষর করেছি জুলাই সনদ সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। সেখানে নোট অফ ডিসেন্ট ছিল, জুলাই সনদ যেটা আছে এই যে আমার কাছে আছে। হ্যাঁ, তো তাহলে এখন দাঁড়ালো কি, ধরেন কথার কথায় এখন তাহলে সংসদে বসে জুলাই সনদ আপনার যেটা করা হয়েছে যে হানা ভোট দেওয়া হয়েছে এটাকে কম্প্রেস করে 4 দফায়, সেই আদেশ তো প্রেসিডেন্ট, সংবিধান যেহেতু জীবিত, প্রেসিডেন্টের আদেশ তো অবৈধ। এটা তো আরেকটা কনফিউশন এখানে হচ্ছে, বিরোধী পক্ষ বারবার এটা বলার চেষ্টা করছে, যেটা গতদিনও বলা হয়েছে, যে যেহেতু বিএনপির পক্ষ থেকে সংবিধান সংস্কার পরিষদের জন্য সদস্য হিসেবে শপথ নেওয়া হয়নি, কাজে তারা আসলে এটা মানবে কিনা এটা তাদের মধ্যে একটা সন্দেহ তৈরি করছে। না, আপনাকে পড়ে শোনাই, কেন মানবে? বিএনপি তো এই যে দেখেন উচ্চকক্ষ, এই যে নিম্নকক্ষ আছে না, এটা তো 31 দফার ভিতরে আছে। বিএনপির মতো করে, অর্থাৎ যতগুলো সংসদে সিট সেই অনুপাতে উচ্চকক্ষ হবে। বিএনপি আর অন্য দল 11 দলের পক্ষ থেকে জামাত এনসিপি বলেছে যে না, যত পার্সেন্ট ভোট পায় তত পার্সেন্ট হবে। সেখানে আপনি দেখেন, সেখানে এই যে উচ্চকক্ষের কথা বলা আছে, এই যে দেখেন 7টি দল ও জোটের নোট অফ ডিসেন্ট আছে, সেখানে নিচে নোট দেওয়া আছে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তার মানে এটা তো মেজরিটি নিয়ে বিএনপি আসলো, কাজে তারা এক্সিকিউট করতে পারবে তার মতো। কিন্তু একটা বিষয় একটু বলবেন, মানে বিরোধী পক্ষের যে দাবি, তাদের যেই প্রত্যাশা, সেটা তো সবকিছু ইশতেহারের মধ্যে আছে, কমিটমেন্টের মধ্যে আছে। তাহলে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণটা কি? না, সংবিধান নির্বাচন করছে 2টা একসাথে, তাই না? একটা হানা ভোট অর্থাৎ জুলাই সনদের, আর একটা হচ্ছে সংসদ নির্বাচন। এখন এই দুটা, ওইটা আপনার আদেশ অবৈধ, পরিষ্কার, কারণ সংবিধান জীবিত আছে, সুতরাং ওই আদেশ অবৈধ। এখন সংবিধানের 134 অনুচ্ছেদ অনুযায়ী বিএনপির সংসদ সদস্যরা ওত নিয়েছে। সেখানে বলা হয়েছে, তারা বলেছে সংবিধান সম্মানিত রাখবে, কিন্তু এই 11 দল কিন্তু 2টা শপথ নিয়েছে, একটা জুলাই সনদ আর একটা হচ্ছে সংসদ সদস্য হিসেবে কিন্তু 134 অনুচ্ছেদ বলা হয়েছে, কিন্তু জুলাই সনদের সময় কোনো সংবিধান রেফার করা হয় নাই। তার মানে পরিষ্কার, আমি যেহেতু হার্ডলাইনে চলে গেছে বিরোধী পক্ষ এবং তারা আসলে রাষ্ট্রপতির অভিশংসনই চায়, এর কোনো বিকল্প তারা দেখবে না, এবং পাশাপাশি বলা হচ্ছে অভিশংসনের পর অপসারণ হবে, অপসারণ করে গ্রেফতার করা হবে। আমি একটু ব্যাখ্যা জানার চেষ্টা করি ওয়াদুদ ভূঁইয়ার কাছে, এবং জনাব আক্কাস আহমেদ আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি, আলোচনা একটা পর্যায়ে আপনার কাছে নিশ্চয়ই আনবো। জনাব ওয়াদুদ ভূঁইয়া, আবারও আমন্ত্রণ আপনাকে, এবং আপনাকে একটা প্রশ্ন একটু করব, এবং আপনার হয়তো উত্তরের মাঝখানে আমাকে বিরতিতে যেতে হতে পারে, কারণ একেবারে বিরতির সময় ঘনিয়ে আসছে। একটা বিষয় একটু বলবো, মানে যেহেতু এক বিন্দু ছাড় দেওয়ার কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না বিরোধী দলের পক্ষ থেকে, এবং তাদের ছাত্র সংগঠন এবং অন্যান্য উইংস যেগুলো আছে, জুলাই ঐক্য এবং একই সঙ্গে এনসিপির পক্ষ তো বটেই, বিরোধী দলীয় চিফ হুইপ তিনিও বলেছেন যে অভিশংসন করতে হবে রাষ্ট্রপতিকে এবং গ্রেফতার করতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে সংসদে 2/3 এখন সরকারি দল, এবং তারা চায় সাংবিধানিক ধারাবাহিকতা, শূন্যতা সৃষ্টি যেন না হয়। এই সংকট আসলে কিভাবে মোকাবেলা করবেন, বা বড় কোনো সংকটের সম্ভাবনা আপনি দেখেন কিনা এখানে? এটা আমি বড় কোনো সংকটের সম্ভাবনা দেখি না। বেসিক্যালি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য যা যা করতে হবে বিএনপি আমরা তাই করব। এখন বরঞ্চ যারা প্রেসিডেন্টকে নিয়ে এই বিতর্কের সৃষ্টি করেছে তারা নিজেরাও জানে যে প্রেসিডেন্টকে সরালে আগে বা পরে এখনই সাংবিধানিক একটা শূন্যতা সৃষ্টি হবে, যে সাংবিধানিক শূন্যতার কারণে দেশটায় অচল অবস্থা সৃষ্টি হবে।
এবং দেশের সংবিধান এবং সংসদ, সরকার, রাষ্ট্র পুরোটাই সমস্যার মুখোমুখি হতো যদি তাকে বাদ দিয়ে এই মুহূর্তে কিছু করা হতো। তারা জেনে শুনেও এটা করার অর্থ হলো গোলা পানিতে মাছ শিকার করার জন্য, সরকার এবং দেশকে অস্থিতিশীল করার জন্য একটা চক্রান্ত। তো তাদের এই চক্রান্ত জনগণ জেনে গেছে, বুঝে গেছে, কারণ তাদের জন্য অত্যন্ত সুষম একটা সময় গেছে। অনেকটা সরকারের কোলে আমি বসে। আসলে এই কথাটা একটু শুনতেই চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে এখান থেকে আলাপটা শুরু করবো। দর্শক আপনারা আছেন একাত্তর জানালে, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছে, আমাদের সঙ্গে থাকবে। ওখান থেকে একটু বলবেন বিরোধী দল যারা আছেন তাদের দিক থেকে হয়তো একটা ষড়যন্ত্রের কথা আপনি বলছিলেন, ঘোলা পানিতে মাছ শিকারের কথা একটু পরিষ্কার করবেন। জি, দল চাচ্ছে দেশের মধ্যে নতুন সরকারের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আসলে প্রেসিডেন্ট ওদের মুখ্য বিষয় নয়। প্রেসিডেন্ট যদি মুখ্য বিষয় হতো, আমি বলবো প্রেসিডেন্টকে বৈধতা প্রথম তারাই দিয়েছে। কিভাবে দিয়েছে? এই যে তাদের সাথে যারা জোট করেছে এনসিপি বেসিক্যালি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্য কি ছিল? মেধা নয়, কোটা নয়, মেধা। তাহলে চাকুরির জন্য তারা আন্দোলন করেছিল। সেখান থেকে তারা উপদেষ্টা হয়ে গেল এবং এই অবৈধ, তাদের ভাষায় আমাদেরও ভাষায়, এই ফেসিস্ট সরকারের প্রেতাত্মা অথবা মানে প্রতিনিধি প্রেসিডেন্টের কাছে শপথ নিয়েছে। তারপরে সেই এনসিপির সাথে জামাত ইসলাম জোট করেছে, তাহলে ওই প্রেসিডেন্টকে কিন্তু জামাত ইসলাম পক্ষান্তরে বৈধতা দিয়ে দিল। এখন প্রশ্নটা হলো, প্রেসিডেন্ট ওদের কাছে যেমন অপছন্দের, আমাদের কাছে অপছন্দের। আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ সারা দেশে 18 বছর যে কষ্টটা আমাদেরকে দিচ্ছে, সেই কষ্টটা কিন্তু জামাত ইসলামকে দেয় নাই, সেই নির্যাতনটা জামাতকে করে নাই। আমরা যেভাবে টর্চার হয়েছি, খুন হয়েছি, গুম হয়েছি, মামলা মানে কোর্ট কাছারিতে ঘুরেছি, আমরা জমিতে ঘুমাইছি, আমরা পাহাড়ে জঙ্গলে ঘুমাইছি, আমাদেরকে ধান খেতে ঘুমাইতে হয়েছে, এটা তো জামাত ইসলামকে ঘুমাইতে হয়নি। অতএব আমরা আরো বেশি ব্যতীত। তারপরও সাংবিধানিক ধারাবাহিকতা এবং বাংলাদেশের সংবিধান এবং সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে উত্তরণের প্রয়োজনে প্রেসিডেন্টকে প্রয়োজন ছিল। ধরে নিলাম সে খুব খারাপ, বা তার দল তো অবশ্যই খারাপ, প্রমাণিত খারাপ, সেই আওয়ামী লীগের প্রেসিডেন্ট। তার থেকে এই মুহূর্তে যদি আমরা স্পিকার পলাতক, ডেপুটি স্পিকার পলাতক, সেখানে একটা সংকট ছিল, সেই সংকটটা আমরা মোকাবেলা করেছি একটা রেওয়াজ রীতির মধ্য দিয়ে, যে স্পিকারের অনুপস্থিতিতে একজন সংসদ সদস্য সভাপতিত্বের মাধ্যমে নতুন স্পিকার নিয়োগ হবে। তো সেভাবে আমরা সেটা ওভারকাম করলাম। কিন্তু দেশে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে হলে, সরকার প্রতিষ্ঠিত করতে হলে আপনার যে এটা নির্বাচন দরকার, ওই নির্বাচনটা দরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। অন্তর্বর্তীকালীন সরকারটা 18 মাস যে চললো, কিভাবে চললো? প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে চলেছে। প্রেসিডেন্টের অধ্যাদেশ ছাড়া এক কদমও সরকার পরিচালনা। এগুলো মানে আমরা যখন প্রশ্ন করেছিলাম আপনার এই পয়েন্টগুলো ধরে ধরে তাদের দিক থেকে, অর্থাৎ তরুণদের দল এনসিপির দিক থেকে কিছু উত্তর তারা দেওয়ার চেষ্টা করেছেন, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তারা বলেছেন যে ওই সময় উপদেষ্টার শপথ নিয়েছেন কারণ ওইটা নেয়ার দুটো কারণ ছিল। প্রথমত তারা ওয়াচডগ হিসেবে থাকতে চেয়েছেন, এবং দ্বিতীয়ত তারা আসলে সাংবিধানিক শূন্যতা যেন না তৈরি হয় সেই ধারাবাহিকতাটা ধরে রাখার স্বার্থে তারা নিয়েছেন। এবং এখন তারা বলছেন যেহেতু আর ওই সংকটটা নেই, বিএনপি চাইলেই, সমর্থন দিলেই, যেহেতু তারা 2/3 আছে, রাষ্ট্রপতি অভিশংসন হয়ে যায়। এটা তাদের ব্যাখ্যা আর কি। হ্যাঁ, আমরাও তো সাংবিধানিক শূন্যতা যেন সৃষ্টি না হয় সেজন্যই আমরা প্রেসিডেন্টের সাথে কোন রকমের ইয়েতে যাইনি, দফারফাতে যাইনি বা বিরোধিতা যাইনি। প্রেসিডেন্ট বল একটা আমরাও চেয়েছি, শুধুমাত্র দেশ রাষ্ট্র পরিচালনা এবং মানে সংবিধান এবং নির্বাচন এবং গণতন্ত্রের উত্তরণ, এই জন্য তাকে দরকার ছিল। আমরাও আছি। এখন প্রশ্ন হলো, এখন এটা সময় আসছে, এটার জন্য তো সরকারকে সময় দিতে হবে। সরকার বিরোধী দল যৌথভাবে আলোচনা করে একটা রাস্তা বের করা যেতে পারে এখনই। কিন্তু ওই যে প্রথম যে বৃহস্পতিবারে যে সংসদীয় অধিবেশন শুরু হলো, আর 1 মিনিট আগেও সুযোগ ছিল না প্রেসিডেন্টকে করা, অভিশংসন করা, অথবা প্রেসিডেন্টকে বিরুদ্ধে অবস্থান নেওয়ার সরকারের বা সংসদের 1 সেকেন্ড আগেও সুযোগ ছিল না। রেওয়াজ অনুযায়ী প্রেসিডেন্টকে ভাষণ দিতে হবে এবং প্রেসিডেন্ট উপস্থিত থাকতে হবে। তাহলে তারা সেই অবস্থায়, তারা আজকে বললে এটা গ্রহণযোগ্যতা আছে, বলতে পারে, আমরা এটা বিবেচনা করতে পারে সরকার। কিন্তু সেই দিন তারা যেভাবে মানে শারীরিক
কসরত প্রদর্শন করছে সংসদে, একটা ফুটপাতে মারামারির মতো করে, একটা রাজপথের মিছিলের মতো অনেকে এটা করে। জানতে চাইছেন যে আসলে প্ল্যাকার্ডটা কিভাবে এলো, মানে প্ল্যাকার্ড সবার হাতে একই প্ল্যাকার্ডটা প্ল্যাকার্ড। তারা ছাপিয়ে তারা ফাইলের মতো করে সাথে নিয়ে গেছে। ফাইলের মতো করে তারা ছাপিয়ে প্ল্যাকার্ডটা তারা ফাইলের মতো করে সাথে নিয়ে গেছে। এই প্ল্যাকার্ডটাও অবৈধ, রেওয়াজবিহীন, অবৈধ বলবো না, রেওয়াজবিহীন, কিন্তু ওয়াকআউটটা ঠিক আছে। ওয়াকআউট যে কোনো কিছুতে করা যায়, ওয়াকআউটের মানে অদ্ভুত ভাই, আমি আপনাকে একটু থামাই, কারণ যে পয়েন্টগুলো বললেন সেগুলো নিয়ে আমি একটু আকাশ আহমেদ আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আরও কিছু পয়েন্ট একটু অ্যাড করে নিতে চাই। জনাব এম এ আজিজ, কয়েকটা অসংসদীয় আচরণের কথা বলা হচ্ছে। প্রথমটা হচ্ছে ওয়াকআউট করা, এটা একটা গণতান্ত্রিক প্রতিবাদের অংশ, যেটা সংসদে আমরা বিভিন্ন সময় দেখেছি, কম বেশি সব রাজনৈতিক দল এটা করেছে। এটা শুধু আমাদের দেশ না, বাইরের দেশেও আমরা দেখি। কিন্তু প্ল্যাকার্ড উঁচু করে ধরার ঘটনাটা বোধহয় এটা আমরা প্রথম দেখলাম। এটাকে অনেক বিশ্লেষক আপনি দেখলেন গণমাধ্যমে প্রতিবেদনে যে তারা এটা অসংসদীয় আচরণ বলছেন। দ্বিতীয় বিষয় যেটা সমালোচনা উঠেছে, জাতীয় সঙ্গীত হচ্ছে কিন্তু অনেকে দাঁড়াচ্ছিলেন না, এবং পরবর্তীতে হাসরত আবদুল্লাহ দাঁড়িয়ে সবাইকে বললেন দাঁড়াতে, এবং তারা তখন দাঁড়ালো। এটা নিয়েও সমালোচনা হচ্ছে। আপনি নিজে একজন মুক্তিযোদ্ধা এবং আপনার দিক থেকে না, দেখেন, আসলে এই সংসদ যে অধিবেশনটা হয়েছে এটা আসলে কিন্তু অগোছালো হয়েছে। আপনি দেখেন অনেক মাইক বন্ধ ছিল, একজন আরেকজনের সাউন্ড শোনে নাই। এটা তো সংসদ সচিবালয় এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কাজ ছিল, এটা তারা করে নাই। দুই হচ্ছে, আপনি দেখেন প্রথম দিকে সব 11 দল কিন্তু সমর্থন করে গেছে। জাতীয় সংসদ যখন প্রেসিডেন্ট আসলো, জাতীয় সঙ্গীত যখন বাজানো হলো, আমাদের দেশের রেওয়াজ, চর্চা, সংস্কৃতি যাই বলেন না কেন, অটোমেটিক মানুষ কিন্তু দাঁড়িয়ে যায়, এবং দাঁড়িয়ে যায়, কেউ কেউ বুকেও হাত রাখে। কিন্তু ওখানে দেখা গেছে বিএনপির সদস্যরা দাঁড়িয়েছে, কিন্তু 11 দলের সদস্যরা কিন্তু দাঁড়ায় নাই। এটাতে কিন্তু একটা মেসেজ গেছে যে তারা, যে জাতীয় সঙ্গীত স্বাধীনতার প্রতীক, তারা স্বাধীনতা বিশ্বাস করে না। যে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোধহয় সামনে ইশারা করলেন এবং দাঁড়ালেন, হাসরত আবদুল্লাহ নিজেও হাত দিয়ে উঁচু করে সবাইকে দাঁড়াতে বললেন, দাঁড়ালেন, কিন্তু তখন আমরা দু একজনকে বসতে দেখেছি পুরো জাতীয় সঙ্গীত। না, ওই তো আসলে বসে নাই, সেটা সে তো দাঁড়াতে বলছে হলো প্ল্যাকার্ড বার করানোর জন্য। হাসনাত আবদুল্লাহ যেটা দাঁড়াইছে এটাকে বলা হয়েছে, হ্যাঁ আপনি যেটা বললেন, সংসদে ওয়াকআউট করার রেওয়াজ আছে, এটা দেশে বিদেশে সবসময় হয়। হ্যাঁ, কিন্তু আপনার আগে গুপ্তভাবে প্ল্যাকার্ড, প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট সংবিধান অনুযায়ী সেই প্রথম ভাষণ দিবে, এর বিকল্প নাই, রাখা হয় নাই। আপনার এই প্রেসিডেন্ট যে ভাষণ দিয়েছে এটা কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যেটা লেখা হয়েছে, এটা কিন্তু সরকারের বক্তব্য, উনি যা পাঠক। এই প্ল্যাকার্ড ধরে দেওয়া হয়েছে, ওটাতে লেখা আছে গাদ্দার, গাদ্দার। এটা কেমন কথা, কেমন কথা? তারপরে স্লোগান দেওয়া হয়েছে, তারপরে বেরিয়ে গেছে। তো এটাকে অনেকে বলে এটাকে ওয়াকআউট, পত্রিকাগুলো লেখছে, আবার কেউ বলে এটা ওয়াকআউটটা এটা সংসদীয় মব, এটাও বলা হয়েছে, এটাও বলা হয়েছে। এবং এখানে আবার এও বলা হয়েছে এই সংসদ অধিবেশনে আপনার 11 দল যে 71কে মানে না, এটাও ডেমনস্ট্রেট করেছে। কারণ আপনার যখন জাতীয় সঙ্গীত শুরু করে তখন কিন্তু দাঁড়ায় নেই তারা। সুতরাং এই জন্য আমি বলছি যে এই সংসদ অধিবেশনটা ইচ্ছে করলে, ধরেন প্রথম দিকে স্পিকার নির্বাচন, ডেপুটি স্পিকার নির্বাচন, না, এগুলো কিন্তু সংবিধানে আছে। আপনি অনেকে বলে যে স্পিকার নাই, প্রয়োজনে প্যারোলে ডেপুটি স্পিকার জেলে আছে, তাকে আনা যেত না, সংবিধানে বলা আছে। এনিওয়ে, যে এমপি নন তিনি তো স্পিকার হবেন না, এটা তো আপনার ডেপুটি স্পিকার হবেন না। সুতরাং যে স্পিকার পালিয়ে গেছে, যে ডেপুটি স্পিকার জেলে আছে, সে তো স্পিকার হতে পারবে না, সে তো সংসদ অধিবেশন তাকে প্যারোলে মুক্তি করে সভাপতিত্ব করতে পারবে না। অধ্যাপক আকাশ আহমেদের কাছে যাই, কারণ অনেকগুলো পয়েন্ট এসেছে। অধ্যাপক আকাশ আহমেদ, সুনির্দিষ্টভাবে আপনার কাছে 3টি বিষয় একটু জানতে চাই। প্রথমত, আমি নিশ্চিত আপনি সংসদ অধিবেশনটা দেখেছেন, সেখানে আপনার আসলে কি মনে হলো? এটা তো অন্তত সবাই জানে যে এই সংসদটা বিগত সময়ের মতো সহজ হচ্ছে না, পরতে পরতে ট্র্যাজেডি থাকবে, উত্তপ্ততা থাকবে, কার্যকারিতাও হয়তো থাকবে, এবং সব কিছু মিলে একটা প্রাণবন্ততাও অনেকে প্রত্যাশা করছে। আপনি প্রথম দিন যেটা দেখলেন, আপনার পর্যবেক্ষণটা জানবো। দ্বিতীয় বিষয়, প্ল্যাকার্ড দেখানো কিংবা
এখানে আসলে জাতীয় সঙ্গীতের সময় না দাঁড়ানো, এটা নিয়ে সমালোচনা হচ্ছে, অসংসদীয় আচরণ বলা হচ্ছে, আপনি সেটা মনে করেন কিনা? এবং তৃতীয় বিষয়, বিরোধী যারা আছে তারা আসলে বিরোধিতার জন্য বিরোধিতা করছে কিনা, এখানে রাষ্ট্রপতি ইস্যুতে হার্ডলাইনে যাওয়া সত্যিই জরুরি ছিল কিনা, তিনটি বিষয়। জি ধন্যবাদ একাত্তর টেলিভিশনের দর্শক শ্রোতা সংশ্লিষ্ট সবাইকে। এখন যেহেতু জাতীয় সংসদের এটা প্রথম অধিবেশন, তো আমি মনে করি যে আমাদের যে গণতান্ত্রিক উত্তরণ এবং গণতান্ত্রিক সংস্কৃতির যে চর্চা, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকীকরণের অংশ হিসেবে আমি মনে করি যে সরকারি দল এবং বিরোধী দল দুটা জোট সব মাননীয় সংসদ সদস্যদের উচিত ছিল যে জাতীয় সঙ্গীত সময় দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করা। কারণ হচ্ছে যে কি, এটা ওনারা যেভাবে বলেছিলেন, আমাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ সবকিছু মিলে আমাদের কিন্তু একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের মূল ভিত্তিটা হচ্ছে কিন্তু মুক্তিযুদ্ধ। আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব অর্জন করেছি, একটি স্বাধীন পতাকা পেয়েছি, একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি, একটা টেরিটরি পেয়েছি। সেটা পেয়েছি বলেই আজকে আমরা রাজনীতি করার যে রাজনৈতিক অধিকার বলেন, সাংবিধানিক অধিকার বলেন, কিংবা গণতান্ত্রিক অধিকার বলেন, সেটা কিন্তু আমরা পেয়েছি। আমি এখানে একটি কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে এখন যদি বলি যে দুটি প্রধান দল, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধরি এবং বাংলাদেশ জামাত ইসলামী ধরি, যখন 1978 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশে একটি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, এবং তখন কিন্তু মধ্যমপন্থী, দক্ষিণপন্থী এবং কিছুটা ক্ষেত্রে কিছু বামপন্থী দল এবং তাদের মতাদর্শের লোকজনকে কিন্তু তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আশ্রয় দিয়েছিলেন এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও সুযোগ দিয়েছিলেন। সেখানে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামকেও কিন্তু তিনি রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, যেটা হচ্ছে যে কি মরহুম শেখ মুজিবুর রহমান আমলে যেটা সাংবিধানিকভাবে বৈধ ছিল না, যেটা তিনি নিষিদ্ধ করেছিলেন। সেক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ জামাত ইসলামীর যে আজকে যে রাজনৈতিক প্রাতিষ্ঠানিকরণ, তাদের যে রাজনৈতিক যে জনপ্রিয়তা এবং তাদের যে এতগুলো সিট অর্জন, এখানে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবদান আছে, সেটা কিন্তু স্বীকার করতে হবে। সেই জায়গাতে যদি বলি, আমি মনে করি যে এত তাড়াহুড়ো করে এত দ্রুত সময়ের মধ্যে একটা, ঠিক আছে, আমি বলবো যে বিরোধী দলের কাজই তো হচ্ছে সরকারের সমালোচনা করা, তাদের সরকারের দুষ্ত্রুটিগুলো খুঁজে বের করা, কিংবা একটি সাবসিস্টিকারী গোষ্ঠী হিসেবে সরকারকে বিভিন্ন পাবলিক পলিসি, জননীতি নেওয়ার ক্ষেত্রে সাবসিস্টি করা, কিংবা সংবিধান বিরোধী, জনগণ বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী কোনো কার্যক্রম করে, কিংবা রাষ্ট্রের স্বার্থ বিরোধী কোনো কার্যক্রম, সেটা বিরোধিতা করা, সেটার সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার বিরোধী দলের আছে। কিন্তু প্রথম অধিবেশনে এই ধরনের একটি কাজ, এই ধরনের একটি অসহযোগিতার যে মনোভাব, সেটা গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক রীতিনীতির সাথে যায় না। তা আমি বলবো যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে গণতন্ত্র এবং গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার যে বিষয়টি, সেই বিষয়ে আমার মনে হয় আরো বেশি একটু মনোযোগী হতে হবে। আরেকটা বিষয় যেটা আপনি বলেছেন যে গণপরিষদের প্রশ্নে যেটা বলেছেন, সেটা হচ্ছে যে কি, আমি এখানে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ব্রিটেনের পার্লামেন্টকে সার্বভৌম সংসদ বলা হয়। মানে এটা হচ্ছে নারীকে পুরুষ, পুরুষকে নারী ছাড়া সবকিছু করতে পারে। এখন আপনি বাংলাদেশের রাজনীতিতে যে বিষয়টা নিয়ে জাতীয় পর্যায়ে বিতর্ক হচ্ছে, সেটা হচ্ছে গণপরিষদ এর যে বিষয়টা আসছে সেটা নিয়ে। এখন দেখেন, বাংলাদেশ যে জাতীয়তাবাদী দল, তারা কিন্তু একেবারে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তাদের কিন্তু সাংবিধানিক বৈধতা অর্জন করেছে। তারা চাইলেই কিন্তু সেটা গ্রহণও করতে পারে, অথবা গ্রহণ নাও করতে পারে, অথবা বিরোধী দলের সাথে আলোচনা সাপেক্ষে তাদের সাথে মিটিং সিটিং এর মাধ্যমে সেটা একটি কনসেনসাসের ভিত্তিতে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। কিন্তু সেই ব্যাপারে এভাবে একটি অসহযোগিতামূলক মনোভাব কিংবা একটা গণতন্ত্রহীনতার যে সংস্কৃতি, সেটা কিন্তু কখনোই কাম্য নয়। এবং দেখা যায় আসলে প্রথম অধিবেশন আমরা দেখলাম, এবং এটা নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা হয়েছে। সব ছাপিয়ে একটা বিষয় মানুষ আসলে দেখছে যে সংসদটা আসলে এককেন্দ্রিক হচ্ছে না, দুই পক্ষই কথা বলছে, কেউ কাউকে হয়তো ছাড় দেবে না নিজেদের যৌক্তিক দাবির ক্ষেত্রে, তেমন প্রত্যাশা নিশ্চয়ই থাকবে। আমি আরেকটা ইস্যুতে যেতে চাই, এবং জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল সহ আরও 9 প্রার্থী হাইকোর্টে তারা ভোটের ফল চ্যালেঞ্জ করেছে। আমরা সংখ্যাটা দেখতে পাচ্ছি, এর ভিতরে বিএনপি 4 জন আছে এবং বাকি 5 জন হচ্ছে জামাতে ইসলামীর প্রার্থী। আমি একটু অদূত ভূঁইয়া ছোট করে আপনার একটা মতামত জেনে নিতে চাই।
ভোটের ফল চ্যালেঞ্জ করে ফল পরিবর্তন হয়ে গেছে এমন কোনো ইতিহাস কি আছে? বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলামীর যিনি সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, তিনি হেরেছিলেন, কিন্তু তিনি আবারও আপিল করেছেন পুনর্বিবেচনার জন্য। ব্যাপারটা এরকম যে পরীক্ষার ফল পুনর্গণনার মতো আর কি। ফল কি বদলাতে পারে? সেই সম্ভাবনা ইতিহাসে আছে কিনা, বা কি বলবেন? ফল বদলাতে পারে না, তবে আওয়ামী লীগ যেভাবে অবৈধভাবে ভোট করেছে সেই সিস্টেমে কেন্দ্র দখল করে সিল মেরে অথবা ব্যালট পেপারকে নানা কায়দা করে আপনার অবৈধ ঘোষণা দিতে পারে। তো সেটা তো একটা ফ্যাসিস্ট সরকারের সপক্ষে সম্ভব। জি। এটা তো একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হয়েছে। জি। সেনাবাহিনী সহ বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, মিডিয়া কর্মী সবাই দেখেছে। এখানে তো এই নির্বাচনটা তো মানে ওরকম কোনো ঘটনার সুযোগ হয়নি। এটা ইতিহাসের একটা সেরা ইলেকশন হয়েছে। তো অতএব এখানে ফল পরিবর্তন করার কোনো সুযোগ নাই। এটা মনের একটা মানে খোরাক আর কি, আক্ষেপ। আমরাও তো এরকম মামলা করেছিলাম অনেকবার। তো আসলে হয় কি, মনের একটা শান্তি, প্রশান্তি, যে আমি হেরে গেছি, আসলে আমি হারি নাই, এই জন্যই মামলা করার জন্য করা। বুঝতে পারছি। জি। ফলকে আবার পুনরায় করার সুযোগ এই মুহূর্তে নাই। একটা সুযোগ আছে, সেটা ট্রাইব্যুনালে যেতে হবে, ট্রাইব্যুনালে শুনানি হবে, ট্রাইব্যুনালে শুনানি হতে হতে বছর, 2 বছর, 3 বছর যাবে। তারপরে ট্রাইব্যুনালের শুনানির পরে সিদ্ধান্ত আসবে। ওই সময় তো একটা শক্ত এভিডেন্সের প্রয়োজন পড়বে, একেবারে শক্ত এভিডেন্স লাগবে, এবং ট্রাইব্যুনাল ইচ্ছা করলে পারবে ওই যে ইয়েগুলো, ফলাফলের যে ব্যালট পেপারের যে মানে বস্তাগুলো, প্যাকেটগুলো, ওগুলো আদালতে এনে পুনর্গণনা করতে পারবে। তারপরে আবার এটা যদি কোনো পক্ষ হেরে যায়, জি। তারপর এটা আবার আপিল হবে, আপিলে আবার চলে যাবে, এমনি 5 বছর মেয়াদি চলে যাবে। বুঝতে পারছি। আমি অ্যাড করি, ধরেন বিএনপির 4 জন, জামাতের 5 জন, জি। ধরেন এরা সব রেজাল্ট উল্টে গেল, আচ্ছা তাতে লাভটা হলো কি? সরকার তো সরকারই থাকবে। আচ্ছা। এই কয়েকটা আসনে তো ফলাফলে তো কোনো চেঞ্জ হচ্ছে না। সুতরাং এটা আমার কাছে মনে হয় এটা জাস্ট একটা ইস্যু তৈরি করা। ইস্যু তৈরি করে, এবং অদ্ভুত ভাই যেটা বলেন, মনেরও খোরাক, মনেরও খোরাক। আচ্ছা, আমি একটু অদ্ভুত ভাবে শেষ করেছেন তো, তাই তো? হ্যাঁ, না, আমি ওটা বলছিলাম যে ব্যক্তির ইচ্ছা, এখানে সরকারের তো কোনো পরিবর্তন হবে না, ব্যক্তির নিজস্ব ইচ্ছা। এটা তো ব্যক্তির একটা স্বাধীনতা আছে, তার স্বাধীনতা আছে, তার আইনগত ভিত্তি আছে, তার চাওয়ার অধিকার আছে, সেই হিসাবে চাইতেই পারে। তবে বাংলাদেশে এবারে এভাবে কিছু হচ্ছে, এরকম কথা শোনা যায়নি। যদিও কেউ কেউ বলছে যে জামাত ইসলামের আমিরের আসনে একটা গন্ডগোল হয়েছে বা একটা ভোটে কিছু কারচুপি হয়েছে, এরকম একটা আওয়াজ আছে। ওটা নিয়ে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ধরনের মন্তব্য আমরা পাচ্ছিলাম। আমি একটু অধ্যাপক আক্কাস আহমেদ, আপনার একটা মতামত জানতে চাই, কারণ ভোটের দিন যখন মানে গ্রহণের পর যখন গণনা শুরু হলো, আপনি আমাদের বিশেষ আয়োজনে ছিলেন, সরাসরি আপনার সঙ্গে কথা বলার সুযোগ হচ্ছিল, এবং নির্বাচন নিয়ে যে ধরনের আশঙ্কার কথা আমরা চিন্তা করছিলাম তেমনটা হয়নি। সবাই আসলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, এবং এখনও অনেকের সেই আঙুলে ভোটের দেওয়ার দাগটাও রয়েছে। আপনার আসলে মনে হয় কিনা চ্যালেঞ্জ করার মতো প্রেক্ষাপট তৈরি হয়েছিল, যেটার জন্য আসলে 9 জনকে হাইকোর্টে যেতে হবে? শুধুমাত্র মনের খোরাক, নাকি নতুন একটা ইস্যু তৈরি করা, যেটা আসলে সাংবাদিক এম এ আজিজ বলছিলেন, নাকি অন্য কোনো কারণ এখানে হতে পারে? দ্বিতীয় বিষয় একটু বলবেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে এমন একটা দাবি করছে বিরোধী পক্ষে থেকে। যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, ফল পুনর্গণনা করলেও তো সে একই ফলই আসবে, তাহলে কেন শুধু শুধু হাইকোর্টে যাওয়া? ধন্যবাদ। আসলে এটা হচ্ছে কি, জামাত ইসলামের একটা এক্সপেকটেশন ছিল যে আসলে বিএনপির যে বিষয়টা, সেটা হচ্ছে বিএনপি, আমি বলেছিলাম যে বিএনপির হচ্ছে যে বেশিরভাগ তাদের কর্মী সমর্থক কিংবা তাদের যারা ভোট দিয়েছে তারা হচ্ছে তৃণমূল পর্যায়ের মানুষ, এই যে কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, দিনমজুর, কিংবা প্রবাসী, কিংবা দেশের যে নিম্ন আয়ের মানুষ, আমরা যে বলি উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্তের মানুষগুলোই বেশিরভাগ বিএনপিকে ভোট দিয়েছে, মধ্যবিত্তের মানুষও ভোট দিয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কি, এখন বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে কিন্তু গণমানুষের দল। আমি যে
বিএনপির যদি সাংগঠনিক কাঠামো কিংবা জামাত ইসলামের সাংগঠনিক কাঠামো যদি চিন্তা করি, দুইটার কিন্তু সাংগঠনিক কাঠামো কিন্তু ভিন্ন। বিএনপিতে যেমন সব শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, জামাত ইসলামে কিন্তু পারে না। জামাত ইসলাম হচ্ছে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্বের যে স্টেপগুলো সেগুলো অর্জন করতে হয়, এবং কয়েকটা বছর যাওয়ার পরে সেই তাদের যে প্রক্রিয়া সেটা শেষ করে ধাপে ধাপে গিয়ে তারা নেতৃত্বের যে জায়গাটা সেটা অর্জন করে। সেই ক্ষেত্রে কিন্তু পার্থক্য আছে। সেজন্য বিএনপি হচ্ছে গণমানুষের দল। তা আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে, জামাত হচ্ছে যে একটা এলিটিস্ট পার্টি, যাদের মানুষগুলো হচ্ছে কি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, তারা সেখানে ফেসবুক, গুগল, বিভিন্ন অনলাইন মিডিয়া তারা কিন্তু সক্রিয় ছিল, এবং তাদের একটা সক্রিয় ছিল। তারা বিভিন্ন সময় পোস্ট দিয়েছে ফেসবুকে, তারা বিভিন্ন তাদের পক্ষে তারা জনমত সৃষ্টি করার চেষ্টা করেছে, তারা প্রচারণা চালিয়েছে, এবং ফলে দেখা গেছে যে তাদের একটা কনফিডেন্স ছিল যে না, আমরা তো অনেক বেশি সিট পাবো, আমরা তো ক্ষমতায় যেতে পারবো, আমরা তো অনেক বেশি সিটে বিজয় অর্জন করবো। কিন্তু প্রেক্ষাপট হচ্ছে ভিন্ন। সেটা আমি যেটা বলেছি, বিএনপির বুথগুলো হচ্ছে তারা কিন্তু ফেসবুকে নাই, গুগলে নাই, অনলাইনে নাই, তারা কিন্তু হচ্ছে যে ওই যে গ্রামীণ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে তারা কিন্তু মানে সুপ্ত, তারা কিন্তু হিডেন। এই যে তারা যে মানে এই সংখ্যাটা কেন হচ্ছে সেটা যদি ছোট করে একটু বলি, তাহলে আপনার কাছ থেকে কথা শুনতে সুবিধা হবে। অনেকে এটা ভাবছেন, যেটা সাংবাদিক এম এ আজিজ একটা ইঙ্গিত দিলে একটা ইস্যু তৈরি করা, অনেকে এইটা দেখে অভ্যস্ত গেল 18 মাসে যে কোনো একটা বিষয়কে সামনে আনা হয়, তারপর সেটা নিয়ে রাজপথে নামা হয়, এবং সেটা নিয়ে আলাদা একটা নজরে স্পটলাইটে আনা হয়, এবং মূল বিষয় থেকে আমরা তখন দূরে সরে যাই। তো সেই জায়গা থেকে আসলে ফল চ্যালেঞ্জ করা, এবং সেই ফলই যখন আবার ব্যাক করবে সেটা নিয়ে আবার নতুন করে আন্দোলন, মানে ওই সংখ্যাটা আছে কিনা? কারণ আমরা একটা গণতান্ত্রিক ধারাবাহিকতার মধ্যে আছে বলে বিশ্বাস করছি। ধন্যবাদ। এই ধরনের কোনো সম্ভাবনা আমি কোনোভাবেই দেখছি না। কারণ হচ্ছে যে দেখেন, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে পরিমাণ জনপ্রিয়তা, এখনো যদি ইলেকশন দেন, তাহলে বিএনপি আরো বেশি বিপুল ভোটে বিজয়ী হবে এবং অনেক বেশি সিট পাবে। সেটা কিন্তু আমি ইলেকশনের আগেও অনেকবার বলেছি, আপনারা যখন আমার ইন্টারভিউ করেছেন আমি সবসময় বলেছি, এবং আমি কিন্তু সেটা কম্পারিজন, তুলনামূলক আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যে কোন দলের জনপ্রিয়তা কিরকম। এখন যেটা হচ্ছে যে সেটা হচ্ছে কি একটা ইস্যু তৈরি করে সেটাকে সামনে রেখে একটা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করা এবং রাজনৈতিক সুবিধা আদায় করার একটি চেষ্টা করা, এবং তারা মনে করছে যে তারা অনেক বেশি সিট পাবে। আমি এটা নিশ্চিত করে বলতে পারবো না যে সামনে যদি ইলেকশন হয়, এই যে বিএনপির যে আশ্রয় প্রশ্রয় কিংবা ছত্রছায়ায় জামাত ইসলামের যে প্রাতিষ্ঠানিকীকরণ এবং তাদের যে জনপ্রিয়তায় আজকে এ পর্যন্ত এসছে, সেটা কিন্তু আজকে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি এখানে না থাকতো, তারা কোন পর্যায়ে কতটা সিট পেত সেটা কিন্তু আমি নিশ্চিত না। সেজন্য আমি বলবো যে জামাত ইসলামের উচিত হবে তাদের যে জনপ্রিয়তা, যে রাজনৈতিক প্রাতিষ্ঠানিকরণ, জনসমর্থন যতটুকু তারা পেয়েছে সেটাকে ধরে রাখা এবং একটি জনসমর্থন আদায় করার চেষ্টা করা, এবং বিএনপির সাথে যোগাযোগ রক্ষা করে একটি দেশের স্থিতিশীল পরিবেশ, রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন, গণতান্ত্রিক সংহতিকরণ, ডেমোক্রেটিক কনসলিডেশন যেটা আমরা বলি, গণতান্ত্রিক সংহতিকরণের লক্ষ্যে যৌথভাবে কাজ করা দরকার। কিন্তু হ্যাঁ, একটি বিরোধী দল হিসেবে অপোজিশন পার্টির কিছু রোল থাকে, কিছু ভূমিকা থাকে, সেটা অবশ্যই পালন করতে হবে, কিন্তু সেটা কোনোভাবেই যাতে দেশের স্বার্থে, দেশের রাজনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক উন্নয়নের স্বার্থে, অর্থনৈতিক উন্নয়নের স্বার্থকে যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না করে, এবং আমাদের সাংবিধানিক রীতিনীতি বা গণতান্ত্রিক সংস্কৃতি এবং যে সংসদের যে বিষয়গুলো, সংসদীয় যে সংস্কৃতি, সেটাকে যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না করে, সেভাবে আসলে এটা আসলে দিনভর আমরা বিভিন্ন গণমাধ্যমে যে প্রতিবেদনগুলো দেখছিলাম, প্রত্যেক বিশ্লেষকরা আসলে আপনার এই পয়েন্টটাতেই আসলে সবাই সমর্থন করছেন, যে এমন কিছু না করা যাতে আসলে যে দলটা, যে রেজিমটা, যে আদর্শটা চেকে বসেছিল সেটা যেন আবার ফিরে না আসে, এবং দ্বিতীয় বিষয় বলা হচ্ছিল এমন কোনো আচরণ না করা যাতে এই সংসদটা অকার্যকর হয়ে যায়। কাজেই গতিশীলতা ধরে রাখার কথা সবাই বলছেন। অনেক ধন্যবাদ। আমাদের হাতে আন্তর্জাতিক অনেক ইস্যু রয়েছে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই, এবং ওয়াদুদ ভাইয়া এ পর্যায়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে কোনো আয়োজন আবারও কথা হবে। দর্শক, আরও একটি বিরতি নিচ্ছে, ৭১ জানালে ফিরছি একটু পর, সাথে থাকবেন আমাদের। আমরা আবারও আলাপে ফিরতে চাই। জনাব এম এ আজিজ, আপনি আমার সঙ্গে আছেন এবং আপনিও চাইলে প্রশ্ন করতে পারেন। অধ্যাপক আক্কাস আহমেদ, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। আমরা আজকে শিরোনামে 5 নম্বর শিরোনামটা বলছিলাম যে রাতেই ইরানে সর্বোচ্চ হামলার হুমকি যুক্তরাষ্ট্রের, ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। আমার মনে পড়ে এখন থেকে ঠিক 2 দিন আগেও এরকম একটি শিরোনাম আমাদেরকে করতে হয়েছিল রয়টার্সের বরাত দিয়ে। রয়টার্স বলছিল স্মরণকালের নজিরবিহীন একটা হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইরানের ওপরে, এবং আজকেও একই শিরোনাম আমরা দেখতে পাচ্ছি। এটা কি একটা মাইন্ড গেম কিনা? আসলেই
টার্গেটকে কিছুটা প্যানিক করার জন্য এই জাতীয় বক্তব্যগুলো দিচ্ছেন কিনা, নাকি নিজের পরাজয়টা বা দুর্বলতা ঢাকার জন্য এরকম কোনো স্টেটমেন্ট আসলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসছে আপনার পর্যবেক্ষণ? ধন্যবাদ। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি সেটা কিন্তু তাদের কিন্তু স্টেবল বা স্ট্যাটিক কোনো পররাষ্ট্রনীতি না। জি, যখন তাদের যেটা দরকার হয় তখন তারা সেটা করে, এবং দেখবেন যে তারা এক এক সময় এক এক রাষ্ট্র তাদের মিত্র আবার তাদের শত্রু, এক এক সময় এক এক রকম। তো এখন এটা হচ্ছে যে বিশেষ করে ট্রাম্পের যে পররাষ্ট্রনীতি, ওনাকে তো বিশ্বাস করা যায় না। উনি তো মানে স্ট্যাটিক না, মানে উনি 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 স্টেবল না, স্থিতিশীল না। এবং সেজন্য এটা নিশ্চিত করে বলা যাবে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই এই যুদ্ধে নৈতিকভাবে পরাজিত হয়েছে, এবং আপনি দেখবেন যে তারা মনে করেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে করেছিলেন যে এই যুদ্ধ খুব দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত হয়ে যাবে। আমি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার সাথে শেয়ার করি। জি, সেটা হচ্ছে যে আমি কিন্তু গত 2 দিন আগে আমি ইরানের আমার এক বন্ধু, উনি আমার সাথে জাপানে পড়াশোনা করেছিলেন, আমি ওনার সাথে কথা বলেছি। উনি আমাকে বলেছেন যে তাদের 500 কেএম তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মজুদ আছে। আচ্ছা, এবং যেমন হচ্ছে যে, যেমন আপনি যদি বলেন যে একটা লেবুর শরবত তৈরি করার জন্য লেবু আছে, লেবুর রস আছে, পানি আছে, যে চিনি আছে, এটা সংমিশ্রণ করলেই কিন্তু আপনার একটা শরবত হয়ে যায়, একটা জুস হয়ে যায়। আচ্ছা, তো ঠিক বিষয়টা হচ্ছে এরকম যে ইরানের হাতে কিন্তু পরমাণু অস্ত্রের যে ইউরেনিয়াম যে এনরিচমেন্ট সেটা কিন্তু ইরানের হাতে আছে। এটা কিন্তু আচ্ছা, সরাসরি কিন্তু এখানে আমার যদি সাথে একটু কথা একটু হয়েছে। ব্যক্তিগতভাবে হ্যাঁ, যেহেতু আপনি আমি- যে শেয়ার করলেন, আমি- এখানে ছোট করে একটু হ্যাঁ, যুক্ত করে দেবেন। আপনার সেই সহপাঠী কি জি, জি। ইরানি অবস্থান করছে নাকি চীনেই আছেন? সেই উনি ইরানেই অবস্থান করেছেন, আচ্ছা। উনি ইরানেই অবস্থান করছেন, এবং ইরানে উনি সরকারি চাকরি করেন, এবং আচ্ছা, আচ্ছা। উনি কিন্তু ইরানের উনি অনেক গোয়েন্দা তথ্য ওনার হাতে আছে। উনি আমার ক্লোজ, মানে একেবারে ইন্টিমেট বুঝতে ফ্রেন্ড পারছি। বলা যায়। ওনার সাথে আমার রেগুলার যোগাযোগ হয়, বিশেষ করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে। এখানে আরেকটা ইনফরমেশন আমি দিই, সেটা হচ্ছে কি, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে নেতানিয়াহু মারা গেছেন কিনা। উনি বলেছেন যে নেতানিয়াহু মারা যাননি, কিন্তু ওনার ভাই মারা গিয়েছেন আচ্ছা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়, উনি মারা গিয়েছেন। এবং এখানে আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে যে কি, ইরানকে এটা ভয়ভীতি দেখানো এবং ইরানকে তার যে এই প্রতিরোধমূলক যে পাল্টা হামলা এবং ইসরায়েলি যে আক্রমণ এবং আমেরিকার যে ঘাঁটিগুলোতে আক্রমণ, সেটাকে প্রতিহত করার জন্য, নিরুৎসাহিত করার জন্য এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা হুমকি। তবে হ্যাঁ, হামলা হতেও পারে, সেটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, দুটোই হতে পারে। কিন্তু এক্ষেত্রে আমি যেটা বলবো যে সেটা হচ্ছে, ইরানকে যেভাবে মনে করা হয়েছিল যে খুব সহজে ইরানকে কুপকাত করা যাবে, আসলে এটা কিন্তু সম্ভব না। কারণ হচ্ছে যে ইরান কিন্তু ভৌগোলিক ভাবে কিন্তু আমাদের থেকে প্রায় 12 গুণ বড়, আয়তনের দিক থেকে বাংলাদেশ থেকে 12 গুণ বড়, আচ্ছা। এবং ইসরায়েল থেকে অনেক গুণ বড়, সেটা মানে অনেক অনেক গুণ বড়। এবং ইসরায়েল হচ্ছে একটি ছোট জায়গা, সেখানে দূরত্বটা হচ্ছে 1000 কিলোমিটার, ইরান থেকে ইসরায়েলের দূরত্বটা হচ্ছে 1000 কিলোমিটার। কাজেই ইরান কিন্তু চাইলে কিন্তু ইসরায়েলকে একেবারে ধ্বংস করে ফেলতে পারবে, যেমনটা আমি নিউজে দেখছিলাম যে 14,000 ঘরবাড়ি ধ্বংস। এবং এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি, ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু অনেক বেশি, যেটা সেটা আমরা জানতে পারছি না। ইসরায়েলের মিডিয়াতে আসে নাই, কিন্তু ইরানের মিডিয়াতে এসেছে, এবং সেটা রাশিয়ান মিডিয়াতে এসেছে, ইভেন এমনকি চায়নার মিডিয়াতে এসেছে। সেটা তারা কিন্তু তাদের পররাষ্ট্রনীতিতে একটা প্রিন্সিপাল আছে যে তারা কিন্তু তাদের যে দুর্বলতার যে জায়গাগুলো সেগুলো কিন্তু তারা কিন্তু প্রকাশ করে না। আপনি কি সেটা এটা কিন্তু একটু যুক্ত করে জনসম্মুখে দেবেন? আসতে মানে দেয় না। এটা অনেকে আসলে জানতে চান যে আমরা আসলে ইসরায়েলকে সবসময় নেতানিয়াহুর চোখ দিয়ে দেখি, অর্থাৎ নেতানিয়াহু যুদ্ধ চাচ্ছেন, আমরা ধরে রাখি যে ইসরায়েলের জনগণও বোধহয় এইরকম রণাঙ্গন চায়, যুদ্ধ চায়। আসলে ইসরায়েলের জনগণ কি চায়? আমরা যদিও এই তথ্য খুব একটা পাই না, আপনার যদি কোনো সোর্স থেকে আপনি জেনে থাকেন। আচ্ছা, এটা একটু বলি, সেটা হচ্ছে কি, ইসরায়েলের জনগণ যুদ্ধ চায় না, ইসরায়েলের ম্যাক্সিমাম জনগণ যুদ্ধ চায় না। ইসরায়েলের বর্তমান যে সরকার ক্ষমতায় আছে, যারা ক্যাবিনেট মন্ত্রিসভায় আছে, তারা চায়। এখানে আমি আরেকটা বিষয় বলি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের একটা শক্ত লবি আছে, সেই শক্ত লবিটাকে বলা হয় আইপেক। আইপেক মানে হচ্ছে কি, ইসরায়েল আমেরিকা ফরেন অ্যাফেয়ার্স কমিটি, ইসরায়েল আমেরিকা ফরেন অ্যাফেয়ার্স কমিটি। সেটার মূল কাজ হচ্ছে কি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন গুলো হয়, সেই প্রেসিডেন্সিয়াল ইলেকশন গুলোতে আপনি রিপাবলিকান পার্টি বলেন অথবা ডেমোক্রেট বলেন, এখন যেমন রিপাবলিকান পার্টি একটা অনুমোদন ট্রাম্প লাগে। ক্ষমতায় আছে, এখন সেখানে হচ্ছে কি, মার্কিন যুক্তরাষ্ট্রের যারা বিলিয়নিয়ার, যারা বড় বড় বিজনেস কন্ট্রোল করে এবং ইন্ডাস্ট্রি কন্ট্রোল করে, তারা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে যে কি ইহুদি,
এবং তারা ইসরায়েলের সাথে তাদের একটা সুসম্পর্ক, এবং মধ্যপ্রাচ্যের যে ইসরায়েল রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইহুদি বিলিয়নিয়ার, তারা কিন্তু প্রেসিডেন্সিয়াল ইলেকশনে তারা কিন্তু একটা বড় ধরনের ডোনেশন দিয়ে থাকে। সেই ডোনেশনটা হচ্ছে বিলিয়ন টাকা, হাজার হাজার কোটি টাকা, ডলার, তারা সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে দিয়ে থাকে এবং প্রতিশ্রুতি দিয়ে থাকে যে প্রেসিডেন্ট সেই আইপেককে প্রতিশ্রুতি দিয়ে থাকে যে যদি আমি প্রেসিডেন্ট নির্বাচিত হই তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের কোনো ক্ষতি করবে না, মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলের পাশে থাকবে এবং ইসরায়েলের স্বার্থ, অর্থনৈতিক, রাজনৈতিক, ভূরাজনৈতিক স্বার্থ, সেটাকে প্রোটেকশন দেওয়ার জন্য সব ধরনের সাহায্য সহযোগিতা করবে। এবং সামনে কিন্তু একটা ইলেকশন, মিড টার্ম ইলেকশন হবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল ইলেকশন। সেখানে ট্রাম্প যাতে তার সেই ইহুদি লবির যে সাপোর্ট এবং তাদের সমর্থন সেটা যাতে ধরে রাখতে পারে এবং ফান্ডিংটা যাতে কন্টিনিউ করতে পারে, সেজন্য তারা ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র রাজনৈতিক কারণ, অন্য কোনো কারণ না। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ, সিংহভাগ জনগণ, মানে আসলে আপনি তারা কেউ কিন্তু ইসরায়েলের যে ইসরায়েল, এটা তো আমেরিকান যুদ্ধ না, এটা হচ্ছে ইসরায়েলের যুদ্ধ। এটি ইসরায়েল আমেরিকাকে নিয়ে আসছে এবং ইসরায়েলের যে লবি তারা নিয়ে আসছে, এবং ইসরায়েল তার যে রিজিওনাল ইন্টারেস্ট, আঞ্চলিক স্বার্থ এবং তার যে সার্বভৌমত্ব সেটাকে টিকিয়ে রাখার জন্য, তার যে ডোমিনেন্স মিডল ইস্টে, তার যে আধিপত্যবাদ সেটাকে টিকিয়ে রাখার জন্য, এবং ইরান যাতে একটি পরাক্রমশালী শক্তি হিসেবে যাতে মধ্যপ্রাচ্যে দাঁড়াতে না পারে, এবং এই মিডল ইস্টের যে ক্ষমতা সেটা যাতে ইসরায়েলের হাতে থাকে। বুঝতে পারছি, একদম উদ্দেশ্যটা স্পষ্ট। কিন্তু আপনি যে দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যাটা দিলেন, সত্যি বলতে এইরকম ব্যাখ্যা খুব কমই আমরা শুনতে পারি, কারণ মূল জায়গাটা আসলে এটাই, ইহুদি ফান্ডিং। এবং আমরা এই মোটা থেকে হয়তো এটাই বলতে পারি যে ইসরায়েলকে টিকিয়ে রাখার ক্ষেত্রে আসলে বিলিয়নারদের একটা বড় ভূমিকা রয়েছে। আমি নিশ্চিত সাংবাদিক এম এ আজিজ আপনার প্রশ্ন আছে, এবং আমি সেটা বিরতির পর থেকে এসে তারপর সবশেষ বিরতি থেকে এসে আপনি আছেন আমাদের সঙ্গে সাথে থাকার জন্য। সবশেষ বিরতির পর আমরা ফিরলাম ৭১ জার্নালে। আমরা কথা বলছিলাম আরও একবার, এম এ আজিজ আপনার কাছে আসতে চাই। আমরা অধ্যাপক আক্কাস আহমেদের কথা শুনলাম এবং তিনি আসলে খুব চমৎকার করে ব্যাখ্যা করলেন যে ইসরায়েল আমেরিকার সোলমেট হয়ে যাওয়ার কারণটা কি। তার ভিতরে একটা হচ্ছে বিলিয়নারদের একটা বড় ভূমিকা। আইপ্যাকের কথা আমরা আগেও শুনেছি, ইহুদিদের একটা বড় সংগঠন, যারা আসলে রিপাবলিক হোক বা ডেমোক্রেটিক হোক, প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা রাখে মতামত দেওয়ার ক্ষেত্রে। এর বাইরে আর কোনো সম্পর্ক কি আছে? আরো আছে। ধরেন ইসরায়েল কিন্তু যতই বলেন, ইসরায়েল কিন্তু শিক্ষিত জাতি, তাদের মোসাদ আছে, ইন্টেলিজেন্স, এটাকে আমেরিকা সবসময় কাজে লাগায়। দুই, আপনার আমেরিকাতে যত বিশ্ববিদ্যালয় আছে তার 3 ভাগের 1 ভাগ বিশ্ববিদ্যালয় ভিসি হচ্ছে ইহুদি। সুতরাং ওই শিক্ষাও কিন্তু তারা ডোমিনেট করে। আর তাদের যে মোসাদ যে ইন্টেলিজেন্স আছে এটাও কিন্তু ব্যবহার করে। এখন ধরেন যুদ্ধের যে অবস্থা, আপনি ধরেন আমেরিকা, রাশিয়া যখন অখণ্ড ছিল, এক ছিল, ভেঙে যাওয়ার পরে ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। এখন আমেরিকা $29 ট্রিলিয়ন লোন আছে, এখন দেখা যায় এমন, তার টাকা দরকার। তার এই জন্যে দেখেন নরিয়াকে খুন করছে, সাদ্দামকে খুন করছে নির্দোষ, গাদ্দাফিকে তেলের জন্য খুন করছে, মাদুরোকে ধরে নিয়ে এখন বিচার করতেছে। সবগুলো কিন্তু তারা সম্পদ লুণ্ঠন করতে চায়। এখন এটার কিন্তু প্রতিবাদ, আপনার পরাশক্তির ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে শহরে। কিন্তু রাশিয়া এবং চীন অলরেডি কিন্তু কৌশলগত সহযোগিতা দেওয়া শুরু করেছে। এবং আপনি জানেন কিম, উত্তর কোরিয়া, সে কিন্তু প্রস্তুত। রাশিয়া বা চীন যদি ইশারা করে তাহলে কিন্তু আমেরিকাতে মেরে দিবে, এত সহজ না। দ্বিতীয়টা দেখেন, আপনার ইরানে আপনার ভৌগোলিক অবস্থা দেখেন, 51টা প্রদেশ এবং প্রায় 100 শহর আছে, শহর, এবং এই শহরগুলি সব কিন্তু মালভূমি এবং পাহাড়ের পাদদেশে, যার ফলে পদাতিক বাহিনী না যাওয়া পর্যন্ত তাদের যে টার্গেট, একটা হলো ইউরেনিয়াম রাখা যাবে না। ইউরেনিয়াম তো আমাদের দেশেও আছে, আপনার তো হার্ট অপারেশন লাগায় না, রেডিয়েশন দেখে না, লাগে তো, আছে তো, কিছু আছেই তো। কিন্তু ইউরেনিয়াম, ইসরায়েল এবং আমেরিকা তাদের অনুসন্ধান করে দেখছে ওখানে ইউরেনিয়াম নাই। কিন্তু মূল টার্গেটটা হচ্ছে, যেটা অধ্যাপক আক্কাস সাহেব বলেছেন, ঠিকই বলেছেন, যে এই মুসলিম দেশের ভিতরে ইরান ইসরায়েলকে ধ্বংস করতে চায়, তাদেরকে ছাড় দিতে চায় না। আর প্রায় 80টা দেশের 70টা দেশে মিডল ইস্টে কিন্তু সেনাঘাঁটি, এই সেনাঘাঁটি সবগুলো বোম মারছে। সবচাইতে সমস্যা করে ফেলছে, আপনি দেখেন ড্রোন, ইসরায়েল কিন্তু ড্রোন নিজে বানায়। একটা ড্রোন
আমেরিকা যে ড্রোন বানায় তার 4 গুণ খরচ পড়ে, এবং ইরানের একটি ড্রোনকে যদি ইন্টারসেপ্ট করতে চায় কমপক্ষে 3টা ড্রোন লাগে, একদম। এবং যার ফলে অনেক খরচ বেশি। আর যতক্ষণ পর্যন্ত তারা রিজুম চেঞ্জ করতে চায়, রিজুম কিন্তু স্তরে স্তরে সাজানো, আপনার মানে সাজানো একজন শহীদ হলেন, মারা গেলেন, আরেকজন দাঁড়িয়ে আরেকজন আছেন। অটো সিস্টেম। আমরা একটা ধারণা পেয়ে এই জন্য গেলাম। পদাতিক বাহিনী যতক্ষণ পর্যন্ত ভিতরে না ঢুকবে, তারা তো এখন সব জাতীয় ঐক্য হয়ে গেছে, ঐক্য হয়ে গেছে। এখন পদাতিক বাহিনী যতক্ষণ না ঢুকবে ততক্ষণ পর্যন্ত ওই দেশ নিয়ন্ত্রণে আনা সম্ভব না। এবং আপনি শিওর থাকেন এটা আফগানিস্তান এবং ভিয়েতনামের মতো 20-30 বছর পর্যন্ত যুদ্ধ চলতে পারে, আচ্ছা, আবার শেষও হইতে পারে। হ্যাঁ, আমি একটু অধ্যাপক আক্কাস আহমেদের কাছে আরেকটি ইস্যু নিয়ে আসতে চাই, খুব ছোট করে বলবেন কারণ আমরা একেবারে শেষ পর্যায়ে। আজকে আমরা একটা প্রতিবেদনে দেখলাম যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এবং একই সুরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দিক থেকেও একই সুরে বার্তা আসছে, তুরস্কের উপর একটা টার্গেট করা হচ্ছে যে আঙ্কারা নাকি সৌদির সাথে মিলে ইসরায়েলকে ঘিরে ধরার চেষ্টা করছে, এবং তাদের একটা মাস্টার প্ল্যান আছে যেটা আসলে ইসরায়েলের ধ্বংস করা কিংবা নির্মূল করা বা ইসরায়েলের জন্য ভয়ঙ্করতম চাপ তৈরি করার একটা প্রক্রিয়া নিয়ে তারা ভাবছে। তুরস্ককে নিয়ে এই উত্তেজনার কারণটা কি ইসরায়েলের ঠিক এই মুহূর্তে? ধন্যবাদ। এখন এখানে একটা বিষয় হচ্ছে কি, মুসলিম বিশ্বের মধ্যে ইরান হচ্ছে একমাত্র রাষ্ট্র পাকিস্তানের পরে যে পরমাণু অস্ত্রের অধিকারী হতে চাচ্ছে বা হয়ে গেছে, হয়তো বা হয়েও গেছে। তো এখন ধরেন আমি যে যতটুকু মনে করি সেটা হচ্ছে কি, তুরস্ক কিন্তু একটি অনেক বড় সাম্রাজ্যবাদী রাষ্ট্র ছিল, এবং সেটা তারা দীর্ঘদিন ধরে তাদের কলোনিয়াল পাওয়ার, ইউরোপিয়ান কলোনিয়াল পাওয়ার, এটা কিন্তু আপনি দক্ষিণ পূর্ব ইউরোপ, ইভেন আপনি একেবারে হাঙ্গেরি বলেন, গ্রিস বলেন, বুলগেরিয়া বলেন, রোমানিয়া বলেন, ক্রোয়েশিয়া বলেন, আলবেনিয়া বলেন, কিংবা এই সাইপ্রাস বলেন, এই সমস্ত ইভেন রাশিয়ার কিছু অংশ কিন্তু তুরস্কের অধীনে ছিল। তুরস্ক একটি বিশাল সাম্রাজ্য ছিল, ফলে তুরস্ককে কোনোভাবেই ছোট করে দেখার কোনো বিষয় না। এবং তুরস্কের যে পার ক্যাপিটা ইনকাম বলেন, প্রযুক্তি বলেন, কিংবা তার যে জিডিপি বলেন, ফরেন কারেন্সি রিজার্ভ বলেন, 400-500 বিলিয়ন ফরেন কারেন্সি, পার ক্যাপিটা ইনকাম প্রায় 20,000 মার্কিন ডলার, একটি মোটামুটি হায়ার মিডল ইনকাম কান্ট্রি বলতে পারেন, এবং ইউরোপিয়ান কালচারের সাথে বা আবার মুসলিম সংস্কৃতির সাথেও এটা যায়। ফলে এটা একটা শক্তিশালী একটি রাষ্ট্র। আমার হাতে মিনিট কারেক্ট সময় আছে, 1 মিনিটের মধ্যে যদি আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে কি, এখনই সময় যে এই তুরস্ক যদি এটা অনুধাবন করতে না পারে এবং সৌদি আরব যদি এটা অনুধাবন করতে না পারে, কারণ তুরস্ক এবং সৌদি আরব হচ্ছে কি সবচেয়ে প্রভাবশালী দুইটা রাষ্ট্র মিডল ইস্টের মধ্যে। ইউরেশিয়ানের মধ্যে যদি ধরে আমি তুরস্ক, এবং মিডল ইস্টের মধ্যে ধরে সৌদি আরব, তাহলে তাদের মধ্যে যদি ঐক্যটা হয় এবং সেটা যদি ইরানের সাথে যায় এবং রাশিয়া এবং চায়না যদি একটা বড় ধরনের প্রেসার ক্রিয়েট করতে পারে, তাহলে কিন্তু ইসরায়েলের যে আধিপত্যবাদী নীতি, ইসরায়েলের যে গণহত্যা এবং তার যে অগণতান্ত্রিক আচরণ, অসাংবিধানিক আচরণ এবং জাতিসংঘের সনদ বিরোধী আচরণ, সেগুলাকে নির্মূল করার জন্য, দমন করার জন্য এই সমস্ত শক্তিগুলো ঐক্য হওয়া দরকার। বিশেষ করে আমি বলবো যে মুসলিম কান্ট্রিগুলো, যে সৌদি আরবের কথা বললেন, তুরস্ক এবং ইরান, তারা যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে কখনোই ইসরায়েল সেখানে টিকতে পারবে না, এবং ইসরায়েল একসময় ধ্বংস হয়ে যাবে। এবং যখন ইসরায়েল ধ্বংস হবে তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাম্রাজ্যবাদী নীতি এবং তেল সম্পদ কুক্ষিগত করার যে নীতি, এবং সৌদি মিডল ইস্টের কান্ট্রিগুলো কিন্তু তখন আর ওই যে ডলার কিনবে না, তাদের যে ট্রেজারিতে ডলার জমা রাখবে না, ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ইনফ্লেশন হয়ে দুর্বল হয়ে যাবে, এবং তাদের যে যেমন চমৎকার করে আসলে পুরো শঙ্কার কথাটা বললেন এবং যে প্ল্যানের কথা বললেন, সমাধানের কথা বললেন, বোধ করি এটাও আসলে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র খুব ভালো মতো জানেন, যে কারণে তারা হয়তো তাদের ব্যাকআপ প্ল্যানটা রেডি করে রাখেন। এটা আসলে যুদ্ধটাকে জিয়ে রাখে। আমার হাতে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। অনেক কৃতজ্ঞতা আপনার দুজনকে সময়টা দেওয়ার জন্য। এবং দর্শক, এই ছিল 71 জেনারেলের আজকের আয়োজনে। আগামীকাল দেখা হবে নতুন ইস্যু নিয়ে। থাকবেন আমাদের সঙ্গে।